হ্যালো, সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। পদার্থবিজ্ঞানের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা এই অধ্যায়টি আলোচনা করব। এই অধ্যায়ের এটি প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা জানব বল কি, বলের বৈশিষ্ট্য কি, মৌলিক বলগুলো কি, মৌলিক বলগুলো সবলতা কেমন, আপেক্ষিক সবলতার বিচারে কোনটা কেমন হয়, সেই বলগুলো, বলের একীভূতকরণ। অর্থাৎ তোমরা আজকের ক্লাস সম্পর্কে এটি জানতে পারবা বল কাকে বলে, বলের বৈশিষ্ট্যগুলো কি কি, মৌলিক বল কাকে বলে, মৌলিক বল কত প্রকার ও কি কি এটি বলতে পারবা। প্রত্যেকটা মৌলিক বলের সংজ্ঞা দিতে পারবা, তার পাল্লা কি সেটা বলতে পারবা, প্রতিটা মৌলিক বল কেন কার্যকর হয় সেটি বলতে পারবা, প্রতিটা মৌলিক বলের সফলতা কেমন সেটি আলোচনা করতে পারবে। তারপরে তোমরা ব্যাখ্যা করতে পারবে বলের একীভূতকরণ ক্ষেত্র তত্ত্ব কি। এইটি হচ্ছে আজকের পাঠের বিষয় বা শিখন পর্ব। আমরা এই ক্লাস শেষে এই বিষয়গুলো যদি রপ্ত করতে পারি তবেই আজকের এই ক্লাসটি সফল এবং সার্থক হবে। আজকের ক্লাসটি পুরোটাই আলোচনামূলক, সুতরাং এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং পর্যবেক্ষণ করবে। ক্লাস শেষে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের প্রথম থেকে পড়া শুরু করবা। যে এই বিষয়গুলো আজকের আলোচ্য বিষয় আছে সেগুলো রিডিং করবা, বুঝে বুঝে রিডিং করবা, তাহলেই তুমি ক্লাসের পরিপূর্ণতা পাবা। প্রথমে আলোচনা আসি আমরা বল কাকে বলে। বল কি? বলের সংজ্ঞা। আচ্ছা, একটু বলি, আজকে যেহেতু এটি প্রথম ক্লাস নিউটনিয়ান বলবিদ্যা, নিউটন বলবিদ্যায় কি আলোচনা করা হবে সেটি একটু আমরা আলোচনা করতে পারি। আমরা এর পূর্বের অধ্যায় পেয়েছি গতিবিদ্যা। বস্তু গতিশীল থাকে, অবস্থার পরিবর্তন করে। প্রশ্ন হচ্ছে কেন পরিবর্তন করে? উত্তর হচ্ছে তার উপরে একটা কিছু প্রযুক্ত হয়, সেই একটা কিছুই হচ্ছে বল। বলবিদ্যা এই অধ্যায়ে আমরা জানতে পারবো বস্তুর যে গতির পরিবর্তন হয় সেটি সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো। আপেক্ষিক তত্ত্ব এবং নিউটনিয়ান তত্ত্ব, আমরা বলি কোয়ান্টাম মেকানিক্স এবং ক্লাসিক্যাল মেকানিক্স, চিরায়ত্ত বলবিদ্যা, আরেকটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, যেটি আপেক্ষিকতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর। সেখানে বস্তুর যে অবস্থার পরিবর্তন হয় সেই বিষয়টি পর্যবেক্ষকের উপর নির্ভরশীল, এটি আমরা আলোচনায় রাখি। কিন্তু এই আপেক্ষিকতা আবিষ্কারের আগে, অনেক আগে থেকেই নিউটন, গ্যালিলিও, হ্যামিল্টন ইত্যাদির মধ্যে আমরা জেনে আসছি যে কি পর্যবেক্ষকের উপর বস্তুর অবস্থানের কিংবা ভরের কিংবা বলের কিংবা সময় এগুলো নির্ভর করে না, এগুলো ধ্রুবক। এই অধ্যায়ে আমরা বল সম্পর্কে জানবো, বলের পরিমাপ সম্পর্কে জানবো, আমরা জানবো জড়তা সম্পর্কে জানবো, জড়তার ভ্রামক কি, ঘূর্ণন গতিশক্তি কি, এবং ঘূর্ণন গতিশক্তির বিভিন্ন ক্ষেত্রে পরিমাপের বিষয়গুলো আমরা এই অধ্যায়ে জানবো। বস্তু যখন ঘূর্ণন গতিতে গতিশীল থাকবে তখন তার উপরে যে বল প্রযুক্ত হয় সেই বল সম্পর্কেও আমরা জানব। একটি পাকা পথে যখন কোনো গাড়ি চলে তখন সেই বাঁকা পথে চলার সময় গাড়ির উপরে একটি বল প্রযুক্ত হয়,
সেই বলের কারণে ওই বাঁকা পথে বরাবর বাহিরের দিকে গাড়িটি ছিটকে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। সেটিকে কিভাবে এই ছিটকে যেতে না পড়ে অর্থাৎ দুর্ঘটনা যেন না ঘটে সেটি সমাধান করার, সেই সমস্যাটি সমাধান করার জন্য কি কি ব্যবস্থা নিতে হয় সেগুলো আমরা এই অধ্যায়ে আলোচনা করব। প্রথম একেবারে শুরুতেই তাহলে আমরা এই অধ্যায়ে আমরা বলবিদ্যায় নিউটন মেকানিক্সে পুরাটাই আমাদের বল নিয়ে আলোচনা হয়। তা আমরা আলোচনা রাখি বল কাকে বলে। তাহলে সংজ্ঞাটা হচ্ছে এরকম: বল হচ্ছে একটি বাহ্যিক কারণ যা কোনো বস্তুর উপর যদি প্রযুক্ত হয় তার অবস্থার পরিবর্তন করে কিংবা করতে চায়। যেমন বস্তুটা যদি স্থির থাকে তাহলে তা গতিশীল করতে চেষ্টা করে অথবা গতিশীল করতে চায়, অথবা বস্তুটা যদি গতিশীল থাকে তাহলে তার গতির পরিবর্তন করে অথবা করতে চায়। সেই বাহ্যিক কারণটাই হচ্ছে বল। এখন বলের বৈশিষ্ট্য। বলের বৈশিষ্ট্যটা কি? চারটি মূল বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে পারি। বলের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা একটা নির্দিষ্ট দিক আছে। যখন তুমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করবা অবশ্যই একটা নির্দিষ্ট দিকে হবে। যেমন ধরো গাড়ি চলতেছে, তখন তুমি ব্রেক দিলা, তাহলে তার গতির বিপরীত দিকে বলটা প্রয়োগ করতেছ। কিংবা তুমি ধরো তুমি ক্যারাম খেলতেছো না, সেখানে গুটিটাকে ক্লিক করবা, তাহলে ওই গুটির উপর একটা নির্দিষ্ট দিকেই তুমি বল প্রয়োগ করবে। তারপরে তো গুটিটা সামনের দিকে যাবে, তাই না? স্ট্রাইকার দিয়ে করতে হয়। এই যে স্ট্রাইকার দিয়ে তুমি বল প্রয়োগ করলা গুটির উপরে, ছোট গুটির উপরে, তাহলে তুমি বল প্রয়োগ করলা, কিন্তু গুটিটাও একটা বিপরীত মুখে বল প্রয়োগ করে। এটা আমরা দেখি স্ট্রাইকার দিয়ে আঘাত করার পর এটা যদি অন্য কোনো গুটিকে আঘাত করে সেটা সরে যায়, এটা আবার বিপরীত দিকে আসে। সেই জন্য আমরা বলে থাকি বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। তাহলে বলের একটা নির্দিষ্ট দিক আছে, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। যখন তুমি একটা বস্তুতে বল প্রয়োগ করবা অপর বস্তুর উপর, ওই দ্বিতীয় বস্তুটাও প্রথম বস্তুর উপর একটি বল প্রয়োগ করবে, তাহলে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। আরেকটা বিষয় হয়, যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করবা তখন কিন্তু ত্বরণ সৃষ্টি হয়। আর বল যদি প্রযুক্ত না করো তাহলে বস্তু গতিশীল বস্তু সমান বেগে চলবে, অর্থাৎ গতির পরিবর্তন হবে না, বেগের পরিবর্তন হবে না। বল প্রয়োগ করলে বেগের পরিবর্তন হবে। দ্যাট মিনস আমরা বলবো ত্বরণ সৃষ্টি হয় বস্তুতে যদি বল প্রয়োগ করা হয়। বস্তুর উপর যখন বল প্রয়োগ হয় তখন তার বিকৃতি হয়। এরকম ধরো একটা লোহার দণ্ড কিংবা একটা স্প্রিংকে তুমি টান দিলা, তাহলে তুমি টেনে বল প্রয়োগ করলা এবং তার বিকৃতি হলো, লম্বা হয়ে গেল। কিংবা তুমি তার উপরে চাপ দিলে এরকম, তাহলে সংকোচন হয়ে গেল। এটাকে বলা হয় বিকৃতি হচ্ছে। তাহলে বল প্রয়োগে কি হয়? বিকৃতিও হয়। এই বৈশিষ্ট্যগুলো আমাদের খেয়াল রাখতে হবে বল যখন প্রযুক্ত হচ্ছে। আমরা যখন কোনো কিছু পরিমাপ করব, কোনো কিছু সমস্যা সমাধান করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে সেখানে কি বল প্রযুক্ত হচ্ছে কি না। বল প্রযুক্ত হলে সেই বলটা কিভাবে ক্রিয়াশীল হচ্ছে, তাহলে সেখানে তো একটা বিপরীতমুখী বলও ক্রিয়া করবে। যেমন এই যে স্প্রিং এর কথা বললাম, স্প্রিংকে আমি টানবো, টানলে আমি তো বলি সব প্রসারিত হয়ে যাবে না, আমাকে বল প্রয়োগ করতে হবে। আমাকে স্প্রিং একটা বিপরীতমুখী বল প্রয়োগ করবে না? করবে। এটি কেন করবে? কারণ স্প্রিং এর ভিতরে একটি স্থিতিস্থাপক ধর্ম থাকে, যেটি কঠিন পদার্থের ভিতরে হয় আন্তঃনৈবিক আকর্ষণ বলের কারণে হয়। আমি যখন টান দিব, বল প্রয়োগ করব, টান দেওয়া মানে বল প্রয়োগ করা, তখন ওই আন্তঃনৈবিক দূরত্ব যেটা আছে সেটি বেড়ে যায়, কিন্তু ছেড়ে দিলে এটি আবার আগের জায়গায় যাবে, যদি একটি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করি, তার আগে নয়। কিন্তু তাহলে এই বিষয়গুলো আমরা বলে থাকি স্থিতিস্থাপক ধর্মের জন্য এগুলো হয়। সেখানেও আমাদেরকে বলের বিষয়টি খুব ভালো করে খেয়াল করতে হবে। অর্থাৎ যেখানে যেখানে আমরা দেখবো যে পরিবর্তন হচ্ছে, বস্তুর গতির পরিবর্তন হচ্ছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে, সেখানে অবশ্যই বলা আছে কি নাই সেটি আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এবার আসো আমরা আলোচনা করব মৌলিক বলটা কি। তাহলে আমাদের প্রথম আলোচনা ছিল বলের সংজ্ঞা, দ্বিতীয় আলোচনা হচ্ছে বলের বৈশিষ্ট্য, তৃতীয় আলোচনা হচ্ছে মৌলিক বল। মৌলিক বল বা মূল বল। আমরা এই বিশ্বতে অর্থাৎ পৃথিবীতে আমাদের
কিংবা মহাবিশ্বে যা কিছু দেখি, যেই কয়টা বল পরিমাপ করি দেখতে পাই, সবগুলো বলই 4টা বলের অন্তর্ভুক্ত। এই 4টা বলে যে কোনো একটার ভিতরেই বলগুলি পড়বে। এই 4টা বলকে আমরা বলে থাকি মৌলিক বল। একটি হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল। আরেকটি হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল। আরেকটি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আরেকটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এই মহাবিশ্বে যে কয়টি বল আছে, সবকটি বলেই যেটাই হোক না কেন, এই 4টা বলের যে কোনো একটা বলের অংশ বা রূপ। এই বলগুলি কিন্তু অন্য কোনো বলের অংশ নয় বা অন্য কোনো বলের রূপ নয়, সেই জন্য এটাকে বলা হয় মৌলিক বল। তাহলে মৌলিক বল কাকে বলে? মৌলিক বল হচ্ছে সেই বল যে বল অন্য কোনো বলের রূপ নয়, বরং অন্য যে কোনো বলেই তার রূপ হতে পারে। এই মহাবিশ্বে যে কয়টি বল আছে তাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ 4টি মৌলিক বল আছে। একটি হচ্ছে মহাকর্ষ বল, আরেকটি হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আর আরেকটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এখন আসো এই বলগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাই। প্রথম আমরা বলি মহাকর্ষ বল কি। মহাবিশ্বের দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ করাকেই আমরা বলি মহাকর্ষ বল। মহাবিশ্বের দুটি বস্তু সবসময় সর্বদা পরস্পরকে আকর্ষণ করবেই। এই যে আকর্ষণ করে যেই বলে, সেই বলটাকে আমরা বলি মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। মহাকর্ষ বলের সবলতা এত কম যে পৃথিবীতে এই যে বলটা আছে তার অস্তিত্ব আমরা জানতাম না যদি এটা আকর্ষণধর্মী এবং পাল্লা তার অসীম দূর পর্যন্ত বিস্তৃত না হতো। দুটি বস্তু, একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করবে কত দূর পর্যন্ত? আমরা এটা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জানি। আকর্ষণ বল হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব যত বাড়বে ততই কমবে, কমতে কমতে একেবারে শূন্য হবে, অসীমীয়। ঠিক আছে, তাহলে আমরা বলবো অসীম দূর পর্যন্ত যদি দুটা বস্তু থাকে তাহলে এই মহাকর্ষ বলটি কার্যকর হয়। তাহলে মহাকর্ষ বলের পাল্লা কত? পাল্লা হচ্ছে অসীম দূর পর্যন্ত। আর এটির সবলতা কেমন? সবলতা এটি হচ্ছে কি সবচেয়ে দুর্বলতম বল, 4টা মৌলিকের বলের ভিতরে সবচেয়ে দুর্বলতম বল। এই বলটি এত দুর্বলতম যে যদি এটির আকর্ষণধর্মী এবং পাল্লা বিস্তৃত পাল্লা না থাকতো তাহলে এই বলের অস্তিত্বই আমরা জানতাম। এখন প্রশ্ন হচ্ছে কেন এই বলটি একটি বস্তুর সাথে আরেকটা বস্তুর মধ্যে ক্রিয়া করবে? বিজ্ঞানীরা ধারণা করছেন গ্রাভিটন নামক এক ধরনের কণা, গ্রাভিটন নামক, খেয়াল করবে কণাগুলো মনে রাখতে হবে, গ্রাভিটন নামক এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ের ফলে এই দুটো বস্তুর মধ্যে পারস্পরিক বিনিময় হবে, বিনিময়ের ফলে এই বলটি কার্যকর হয়। তাহলে আমরা একটু কনক্লুশন আসি। মহাকর্ষ বল কাকে বলে? মহাবিশ্বের দুটো বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেটি হচ্ছে মহাকর্ষ বল। এই বলের পরিমাণ হচ্ছে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বলের পাল্লা হচ্ছে অসীম এবং এটি আকর্ষণধর্মী। সবলতার বিচারে এটি দুর্বলতম বল। ধারণা করা হচ্ছে গ্রাভিটন নামক এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ের ফলে এই বলটি কার্যকর হয়।
ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা তড়িৎ চুম্বকীয় বলের কথা বলবো। তড়িৎ চুম্বকীয় বল কি? দুটি কণা যদি চার্জিত কণা যদি পরস্পর আপেক্ষিক গতিতে গতিশীল থাকে তখন তাদের মাঝে একটি বল কার্যকর হয়, সেই বলটাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। দুটি চার্জিত কণা পরস্পর যখন আপেক্ষিক গতিতে, খেয়াল করবা আপেক্ষিক মানে তুলনীয় গতিতে গতিশীল থাকবে তখন তাদের মাঝে একটি বল কাজ করে, সেই বলটি হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। এটি একেবারে নিউক্লিয়াসের থেকে শুরু করে, পরমাণু থেকে শুরু করে অসীম দূর পর্যন্ত, নিউক্লিয়াসের ব্যাসার্ধ থেকে শুরু করে অসীম দূর পর্যন্ত এটির পাল্লা বিস্তৃত। নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে প্রোটন, নিউট্রন। নিউক্লিয়াস তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তন করে পরমাণুতে। এই নিউক্লিয়াসের চার্জ হচ্ছে ধনাত্মক, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক ধ্রুবক, ইলেকট্রন আবর্তন করে, তাদের মাঝে একটা বল কাজ করে, সেই বলটাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। এরকম দুটি চার্জিত কণা যদি অসীম দূরেও থাকে, পরস্পরের সাপেক্ষে যদি আপেক্ষিক গতিতে গতিশীল থাকে তখন তাদের মাঝে একটি বল কাজ করে, এই বলটাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তাহলে এই বলের পাল্লা কি? এই বলের পাল্লাও হচ্ছে অসীম। এই বলের পাল্লা অসীম। ধারণা করা হচ্ছে প্রোটন প্রোটন নামক এক ধরনের ফোটন, লাইট কোয়ান্টা বা ফোটন, এই ফোটন নামক এক ধরনের কণিকার পারস্পরিক বিনিময়ের ফলে এই বলটি কার্যকর হয়। আর এর স্ট্রেংথ কেমন এই বলটা? এই বলটা হচ্ছে মাঝারি মানের, সবলতার বিচারে এটি মাঝারি মানের। তাহলে আমরা কি তড়িৎ চুম্বকীয় বল সম্পর্কে জানলাম। তাহলে সংজ্ঞাটা হচ্ছে এরকম: দুটি চার্জিত কণা যখন পরস্পর আপেক্ষিক গতিতে গতিশীল থাকে তখন তাদের মাঝে এই বলটি কার্যকর হয়। এই বলের পাল্লা হচ্ছে অসীম, আপেক্ষিক সবলতার বিচারে এটি মাঝারি মানের, ফোটন নামক এক ধরনের কণিকার পারস্পরিক বিনিময়ের ফলে এই বলটি কার্যকর হয়। আপেক্ষিক সবলতা বললাম কেমন, এটি মাঝারি মানের। এবার আসো 3 নম্বর বলটা আমরা আলোচনা করব, দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল এটা কি? এটা আমরা বলি এটার কারণে নিউক্লিয়াসের ভাঙ্গন হয়, অর্থাৎ নিউক্লিয়াসটা কি হয়, তেজস্ক্রিয় মৌল যেগুলো আছে সেখান থেকে নিউক্লিয় কণা বেরিয়ে আসে। কেন? কারণ সেখানে যে বন্ধন শক্তি সেটি লুজ থাকে, কম থাকে, তো সেখানে একটি বল কার্যকর হয়, সেই বলটাকে আমরা বলে থাকি দুর্বল নিউক্লিয় বল। আমরা বলি বিটা ক্ষয়ের জন্য দায়ী যেটি। তাহলে দুর্বল নিউক্লিয় বল একটি নিউক্লিয় ঘটনা, সেখানে নিউক্লিয়াস এই বলের কারণে নিউক্লিয় কণা বেরিয়ে হয়ে এক মোল অন্য বলে রূপান্তরিত হয়। এই বলের পাল্লা নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান। এই বলটা কেন কার্যকর হয়? ধারণা করা হচ্ছে ভেক্টর বোসন্স নামে এক ধরনের কণিকা, যেটাকে W+, W- Z0 নামে আখ্যায়িত করা হচ্ছে। ভেক্টর বোসন্স, বোস এবং আইনস্টাইন এই দুইজনের নাম অনুসারে এই কণিকাগুলোর নামকরণ। বোস এবং আইনস্টাইনের নাম অনুসারে ভেক্টর বোসন্স, W+ একটা কণিকার নাম, W- আর এটা হচ্ছে Z0। এই ভেক্টর বোসন্সের কারণেই এই বলটি কার্যকর হয়, এই কণিকাগুলোর কারণে। এবার আসো পরবর্তী বল, যেটা সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বলটা কি? এই বলটা হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয়গুলোকে আবদ্ধ রাখে। নিউক্লিয়াসকে আমরা যখন ভাঙি প্রচন্ড শক্তির প্রয়োজন হয়, প্রচুর শক্তি সেখান থেকে নির্গত হয়। আবার নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলো একত্রিত করে একটি নিউক্লিয়াসে পরিণত করতেও আমার প্রচুর শক্তির প্রয়োজন হয়। তাহলে এই নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলো যে একত্রিত থাকা, যে শক্তিতে আবদ্ধ হয়ে, সেটি হচ্ছে সবল নিউক্লিয় বল। সেটিও নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান, 10⁻14 মিটার বলি, আর এটার পাল্লা হচ্ছে 10⁻15 মিটার। এটার পাল্লা হচ্ছে 10⁻14 মিটার। তাহলে স্বল্প পাল্লা।
এবং সবলতার বিচারে এটি সবচেয়ে বেশি শক্তিশালী। ধারণা করা হচ্ছে এই বলটি কার্যকর হয় গ্লুওন নামক এক ধরনের কণিকার পারস্পরিক বিনিময়ের ফলে এই বলটি কার্যকর হয়ে থাকে। আপেক্ষিক সবলতা যদি আমরা বলি, মহাকর্ষ বলকে যদি 1 বলে থাকি, একক হিসেবে বিবেচনা করি, এই সবল নিউক্লিয় বলের মান হবে 10 টু দি পাওয়ার 41, অনেক বেশি। তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10 টু দি পাওয়ার 30, আর তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে 10 টু দি পাওয়ার 39। আপেক্ষিক সবলতার বিচারে এই মানগুলো এইভাবে হবে। আবার বলছি, মহাকর্ষীয় বলকে যদি তুমি একক ধরো, তাহলে সবল নিউক্লিয় বল হবে 10 টু দি পাওয়ার 41 গুণ, আর তড়িৎ চুম্বকীয় বল হবে 10 টু দি পাওয়ার 39, দুর্বল নিউক্লিয় বল হবে 10 টু দি পাওয়ার 30। তাহলে আমরা আজকের ক্লাসে এই 4টা মৌলিক বল সম্পর্কে জানলাম। মৌলিক বলগুলো কি, কাকে বলে, এবং সেটি কেন কার্যকর হয়, তার পাল্লা কতটুকু, এগুলো আমরা আজকের ক্লাসে জেনে নেব। এখন বিজ্ঞানীদের একটি ধারণা, এই 4টা বলকে এক করা যাবে। এই 4টা বলকে এক করাকে বলা হয় একীভূতকরণ ক্ষেত্র তত্ত্ব। একীভূতকরণ ক্ষেত্র তত্ত্ব, এটা শিখবা, আছে বইতে। ইউনিফাইড ফিল্ড থিওরি বলে আমরা একীভূতকরণ ক্ষেত্র তত্ত্ব। 4টি মৌলিক বলকে এক করাকে বলা হয় একীভূতকরণ ক্ষেত্র তত্ত্ব। আমরা এক সময় এমন একটি অবস্থা পাবো যে এখন 4টা ভাগে বল, আসলে একটা ভাগ বলে হবে, সেটারই বিভিন্ন প্রকারে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই একীভূত যদি বল তত্ত্বটা আমরা পেয়ে যাই, তাহলে আমাদের আজকের যে এনার্জির যে সংকট, বলের যে আমরা সংকট পাচ্ছি, সেগুলো আমরা অতি সহজেই দূরীভূত করতে সক্ষম হব। একটু বলি, মহাকর্ষ বল, এটিও আগে মহাকর্ষ বল হিসাবে ছিল না, এটা দুটো ধারা ছিল। একটা হচ্ছে ভূ মহাকর্ষ, আর একটা হচ্ছে বহির্বিশ্ব মহাকর্ষ, অর্থাৎ খগোলীয় মহাকর্ষ বলি আমরা। পৃথিবীর সাথে আকর্ষণ বল আর মহাবিশ্বের গ্যালাক্সিতে তৈরি হচ্ছে, সেটা আরেকটা হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্রের পরে আমরা জানলাম এটি একটা জিনিস, সেটি হচ্ছে মহাকর্ষ বল। তড়িৎ চুম্বকীয় বল, এটিও দুটো বল ছিল, একটি ছিল তড়িৎ বল আর একটা হচ্ছে চুম্বক বল। তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বল প্রযুক্ত হয়, চুম্বক ক্ষেত্রে চুম্বক বল প্রয়োগ হয়। কিন্তু ওয়েরস্টেড পরীক্ষার মাধ্যমে দেখালো যে তড়িৎ বল এবং চুম্বক বল আলাদা কোনো কিছু নয়, এটি আসলে এক বলেরই রূপান্তর, সেটি হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। এটা জানার পরে কিন্তু আমরা তড়িৎ এবং চুম্বক বলের ক্রিয়ায়, পারস্পরিক ক্রিয়ায় চুম্বকীয় ক্ষেত্রের পরিবর্তনের মাধ্যমে আমরা তড়িৎ প্রবাহ পাচ্ছি। আজকে যে বিদ্যুৎ প্রবাহের কথা আমরা পাচ্ছি, সেটি কিন্তু এই তড়িৎ চুম্বকীয় বলের আবিষ্কারের ফল। আমরা জেনারেটর তৈরি করি, সেখানে কিন্তু সেটি হয়, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের মাধ্যমে একটা কুণ্ডলীকে আমরা ঘুরিয়ে, চুম্বক ক্ষেত্রের মাধ্যমে ঘুরিয়ে সেখানে আমরা বিদ্যুৎ প্রবাহ পাই। এটা আমরা সেকেন্ড ইয়ার যখন আসবো, তখন তড়িৎ চুম্বকীয় আবেশ ও দিক পরিবর্তিত প্রবাহ এই অধ্যায়টাতে আলোচনা করব। তাহলে তড়িৎ চুম্বকীয় বলটা আসলো তড়িৎ বল এবং চুম্বক বলতে। খেয়াল করো, মহাকর্ষ বল 2 ধরনের ছিল, এটাও 2 ধরনের ছিল। এখন কিন্তু প্রফেসর আব্দুল সালাম এবং স্টিফেন ওয়াইনবার্গ, একজন পাকিস্তানের বিজ্ঞানী, আরেকজন হচ্ছে ইংল্যান্ডের বিজ্ঞানী, তারা কিন্তু বললো যে কি এই তড়িৎ চুম্বকীয় বল আর দুর্বল নিউক্লিয় বল, এই দুটা আসলে আলাদা কোনো বল নয়, এই দুটা হচ্ছে একটা বলই, এবং সেটির নামকরণ করলো তারা তড়িৎ দুর্বল বল নামে। তড়িৎ দুর্বল বল। তাহলে এখন আসলে আমাদের 4টা মৌলিক বল নয়, 3টা। এটা হচ্ছে প্রথম হচ্ছে মহাকর্ষ বল, দ্বিতীয় হচ্ছে তড়িৎ দুর্বল বল, আর তৃতীয় হচ্ছে এই সবল নিউক্লিয় বল। এইভাবে আমরা 3টা বল পেয়ে যাচ্ছি। বর্তমানে আমাদের কাছে 4টা নয়, 3টা মৌলিক বল। এইটুকু একটু বলি, তড়িৎ চুম্বকীয় বল এবং
দুর্বল নিউক্লিয় বল এই বিষয়টা নিয়ে গবেষণা করে তারা নোবেল পুরস্কার পাইছিল, কে? সালাম এবং স্টিফেন ওয়াইনবার্গ। তারা দেখালো যে কি তড়িৎচুম্বকীয় বল যে কণিকা বহন করে অর্থাৎ ফোটন, আর দুর্বল নিউক্লিয় বল যে কণিকাগুলো বহন করে সেটি কি বোসন। এই ফোটন এবং বোসন এই কণিকাগুলোর মাঝে একটি সম্পর্ক আছে। বোসন কণিকাগুলো কথা বলছিল কিন্তু বোস এবং আইনস্টাইন বলছিল। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, আমরা বলি পরিসংখ্যানিক পদার্থবিদ্যা, সেই আলোচনায় সেখানে তারা ব্যাখ্যা করছিল থিওরিটিক্যালি। এই স্টিফেন ওয়াইনবার্গ এবং সালাম এই কণিকাগুলো সম্পর্কে তারা ব্যাখ্যা করে বলল যে তিনটি কণিকা আছে। তো আগে আমি বলছিলাম একটি হচ্ছে ডাব্লিউ প্লাস, আরেকটা হচ্ছে ডাব্লিউ মাইনাস, আরেকটা হচ্ছে Z0। এবং ওয়াইনবার্গ এবং স্টিফেনের ওয়াইনবার্গ এবং সালামের নাম অনুসারে, আব্দুল সালামের নাম অনুসারে এগুলো এই তিনটা কণিকার নামকরণ, যেগুলো আসলে বোসন্স বলা হচ্ছে, তাদের নাম অনুসারে বলা হচ্ছে না, যেহেতু এই কণিকাগুলোর ধারণা বোস এবং আইনস্টাইন প্রথম দিয়েছিল। তোমরা জানো সিবোস হচ্ছে ভারতীয় বিজ্ঞানী, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। আচ্ছা, সেই বিষয়ে পরে কোনো সময় আলোচনা করবো, আজকে একটু বলি। এই তিনটা কণিকা যেগুলোকে আমরা বোসন্স বলতেছি, এই বোসনগুলো অধিকাংশ ক্ষেত্রে যখন উচ্চ গতিতে গতিশীল থাকবে তাদের সিমেট্রি ভেঙে যায়, তারা ফোটনের মতো আচরণ করে উচ্চ শক্তিতে যখন গতিশীল থাকবে। তাহলে এই ফোটন এবং বোসনকে আমরা একই রূপে দেখতে পাই। সেই জন্য তড়িৎচুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বলকে তারা ব্যাখ্যা করে প্রমাণ করে দেখালো এটি আসলে কোনো দুটা বল নয়, এটি হচ্ছে একটা বল, এবং তারা নাম করলো সেটি হচ্ছে কি তড়িৎ দুর্বল বল। কি নামকরণ করা হলো? তড়িৎ দুর্বল বল। তাহলে তোমাকে যদি তড়িৎ দুর্বল বল সম্পর্কে কেউ প্রশ্ন করে, নিশ্চয়ই তুমি এখন এই আলোচনা থেকে সে উত্তরটা দিতে পারবা। এইবার আসো, 4 নম্বর বলটা হচ্ছে সবল নিউক্লিয় বল, 3 নম্বরটা ছিল দুর্বল নিউক্লিয় বল। 3 নম্বরের সাথে যেহেতু 2 নম্বরের মিল হয়ে গেছে গা, তারা একটা হয়ে গেছে গা, আর এটা যদি নিউক্লিয় ঘটনা, তাহলে ওদের ভবিষ্যতে এই বলটার সাথে তড়িৎ দুর্বল বলেরও একটি সম্পর্ক পাওয়া যাবে। নিউক্লিয়াস এর ঘটনা, নিউক্লিয় বল, পরমাণু, অণু, বস্তু, তাহলে বস্তুর সাথে মহাকর্ষ বলের সম্পর্কের কথা বলা হচ্ছে। তাহলে এক সময় আমাদের এটিও আবিষ্কৃত হবে যে কি 4টা মৌলিক বল আসলে এক নয়, ভিন্ন নয়, 4টা মৌলিক বল আসলে একটা বলেরই রূপান্তর। এই 4টা মৌলিক বলকে এক করা, এটাকে আমরা বলি একীভূতকরণ ক্ষেত্র তত্ত্ব। এটি হচ্ছে ইউনিফাইড ফিল্ড থিওরি, বিজ্ঞানীদের আশাবাদ 4টা মৌলিক বল এক সময় আমরা জানতে পারবো যে 4টা মৌলিক বল নয়, আসলে একটা বলের রূপান্তর, বিভিন্ন বলগুলো আমরা যেগুলো আমরা পেয়ে থাকি সেই বলগুলো। তাহলে আজকের আলোচনার শুরুতে বলছিলাম যে তোমরা বল কি সেটি জানবা, শিখনফলটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। বলের বৈশিষ্ট্য কি সেটা জানবা, নিশ্চয়ই সেটা জানছো। বল মৌলিক বল কাকে বলে সেটি তোমরা জানবা, সেটিও আমরা জানলাম। মৌলিক বল কয় ধরনের সেটি আমরা জানলাম। সেই মৌলিক বল সম্পর্কে আমরা মৌলিক বলগুলো সম্পর্কে বিশদ আলোচনা করলাম, এবং আমরা আলোচনা রাখলাম তড়িৎ দুর্বল বল কি এবং একীভূতকরণ ক্ষেত্র তত্ত্ব কি এবং বিজ্ঞানীদের আশাবাদ, এই সম্পর্কে আলোচনা করা হলো। শুরুতে যেটি বলছিলাম, আজকের ক্লাসের পরেই তোমরা বসে নিউটনের বলবিদ্যার প্রথম পেজ থেকে শুরু করে এই আলোচনা পর্যন্ত, আজকের এই ক্লাসের আলোচনা পর্যন্ত যতটুকু আছে অতটুকু তোমরা সবগুলো রিডিং করবা, খুব ভালো করে শিখবা, বুঝে নিবা কোন কোন কণিকা এই বলগুলো বহন করে এবং এগুলো কোথায় কার্যকর হয়, কোন কোন ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই, এই বলগুলো সেইগুলো তোমরা এখানে বইগুলোতে দেখতে পাবা এবং সেগুলো আলোচনা করবা। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে বরাবরের মতোই বলছি, আমাকে জানাবা, আমি সেগুলো তোমাদেরকে পরবর্তী কোনো ক্লাসে আবারও আলোচনা করার আশা করছি। অনেকক্ষণ সঙ্গে ছিলাম, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।